নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার দিকে নজর রাখবো সেটা ঝাড়খণ্ডের রাজনীতি এবং বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে। কারণ রাঁচিতে ছাত্রদের উপর রাতের অন্ধকারে যে পুলিশি লাঠিচার্জের অভিযোগ সামনে এসেছে, সেটি এখন আর শুধুমাত্র ছাত্র আন্দোলনের একটি ঘটনা হয়ে নেই। এই ঘটনাকে ঘিরে সরাসরি প্রশ্ন উঠছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারের ভূমিকা নিয়ে। আরও বড় প্রশ্ন, যেখানে রাহুল গান্ধী প্রকাশ্যে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, সেখানে হেমন্ত সোরেনের সরকারের পুলিশ কেন সেই ছাত্রদের উপর বল প্রয়োগ করলো? এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক হিসাব রয়েছে? কারণ ঘটনাক্রমটা একটু খেয়াল করলে দেখা যাচ্ছে, দিল্লিতে ছাত্র আন্দোলন এবং পুলিশি ব্যবস্থাকে ঘিরে যখন বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর প্রবল রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে, ঠিক তখনই কিন্তু ঝাড়খণ্ডের ছাত্রদের ওপর লাঠিচার্জের ঘটনা সামনে এলো। আর এই ঘটনায় যেন বিজেপিকে আচমকা পাল্টা আক্রমণের সুযোগ করে দিল। যে বিজেপি এতদিন দিল্লির ঘটনা নিয়ে প্রশ্নের মুখে ছিল, আর তারাই এখন বলছে যদি ছাত্রদের ওপর লাঠিচার্জের বিরোধিতা করা হয়, তাহলে ঝাড়খণ্ডের ঘটনা নিয়েও কথা বলতে হবে। অর্থাৎ দিল্লির ঘটনাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো অমিত শাহ এবং কেন্দ্রের দিকে যাচ্ছিল, ঝাড়খণ্ডের ঘটনাকে সামনে রেখে বিজেপি সেই প্রশ্নের দিকটাই কিন্তু ঘুরিয়ে দিতে চাইছে। আর এখানে হেমন্ত সোরেনের সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্কটা আরও গভীর হয়ে যাচ্ছে। প্রথমে এই ঘটনাটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। ঝাড়খণ্ডের ছাত্ররা তাদের বিভিন্ন দাবি নিয়ে বিধানসভা ঘেরাও করতে এসেছিলেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা ও চাকরি সংক্রান্ত পরীক্ষায় সমস্যার সমাধান হচ্ছে না। বিশেষ করে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল এবং গোটা বিষয়টি তদন্তের দাবিকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে তৈরি হওয়া যে ক্ষোভ, সেই দাবিগুলো নিয়ে ছাত্ররা বিধানসভা এলাকার কাছে অবস্থানে বসেছিলেন। এমনকি ঘটনাটি এমন সময় ঘটেছিল যখন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনও ছিল। ছাত্রদের বক্তব্য ছিল তারা কোনো হিংসাত্মক কর্মসূচি নিয়ে আসেননি, তারা তাদের দাবি জানাতে এসেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তাদের সঙ্গে আলোচনায় বসা কি সম্ভব ছিল না? মুখ্যমন্ত্রী নিজে না পারলেও সরকারের কোনো প্রতিনিধি কি সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারতো না? তাদের স্মারকলিপি নেওয়া, তাদের বক্তব্য শোনা, আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা কি করা যেত না? কারণ গণতন্ত্রে আন্দোলন মানেই যে সরকারের বিরুদ্ধে যুদ্ধ, এমনটা কিন্তু নয়। ছাত্ররা যদি নিজেদের দাবি নিয়ে রাস্তায় বসে, তাহলে প্রথম পথ হওয়া উচিত ছিল আলোচনা। কিন্তু অভিযোগ উঠছে, আলোচনার পরিবর্তে প্রশাসন পুলিশকে সামনে নিয়ে আসে, আর তারপর রাতের অন্ধকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদের অভিযোগ, তাদের উপর লাঠিচার্জ করা হয়। শুধু ইউনিফর্ম পরা পুলিশ নয়, সাদা পোশাকে থাকা কিছু লোকও নাকি লাঠি নিয়ে সেখানে ছিল। এমনকি কিছু ছাত্র ও আন্দোলনকারীদের দাবি, হাতে থাকা বাঁশে পেরেক লাগানো ছিল এবং সেই পেরেকের আঘাতে অনেকে আহত হয়েছেন। ছাত্রদের আরও অভিযোগ, মহিলা আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যন্ত্রমন্ত্রে যেমনটা অভিযোগ ছিল, এখানে কিন্তু সেই অভিযোগ উঠে আসছে। কিন্তু যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর সত্যিই অতিরিক্ত বল প্রয়োগ হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই গুরুতর বিষয়। কারণ সরকার যে রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করুক না কেন, ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করা গণতন্ত্রের মৌলিক শর্ত। আর এখানে হেমন্ত সোরেনের আগের বক্তব্যগুলোর সঙ্গে বর্তমানের ঘটনাকে মিলিয়ে দেখলে একটা বড় প্রশ্ন সামনে আসে। হেমন্ত সোরেন বারবার বলছেন তিনি ছাত্রদের সঙ্গে আছেন, তিনি গান্ধীবাদী আন্দোলনের কথা বলছেন, তিনি বলেছেন মানুষের দাবি এবং জনমতকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু সেই সরকারের অধীনেই যদি পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, সরকারের রাজনৈতিক বক্তব্য এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এত বড় ফারাক কেন? মুখ্যমন্ত্রী যদি সত্যিই ছাত্রদের সমস্যাকে গুরুত্ব দেন, তাহলে আন্দোলনের আগে বা পরে সরকারের পক্ষ থেকে কার্যকর আলোচনার উদ্যোগ কোথায়? ছাত্রদের দাবি যদি ভুল হয়, তাহলে তাদের সঙ্গে আলোচনা না করে সরাসরি পুলিশি ব্যবস্থা নেওয়া কেন? আর এখানেই ঘটনাটি সাধারণ প্রশাসনিক ঘটনা থেকে রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। কারণ এই সময়ে শুধু ঝাড়খণ্ড নয়, গোটা দেশে ছাত্র আন্দোলন এবং সরকারের আচরণ নিয়ে তীব্র বিতর্ক চলছে। দিল্লিতে ছাত্রদের আন্দোলনকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে রাহুল গান্ধী সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তিনি অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন। আর একই সময়ে ঝাড়খণ্ডে যদি ছাত্রদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে, তাহলে বিরোধী জোটের ভিতরেই অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক। কারণ এখানে রয়েছে বিরোধীদের জোট সরকার। এখানেই আসছে রাহুল গান্ধীর অবস্থান। রাহুল গান্ধী অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে যে কোনো ধরনের হিংসা তিনি নিন্দা করেন। কোথায় ঘটনা ঘটেছে, কোন সরকারের অধীনে ঘটনা ঘটেছে, সেটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তার বক্তব্যের সার কথা, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার ছাত্রদের রয়েছে এবং কোনো সমস্যার সমাধান হলে তা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। ঝাড়খণ্ড সরকারেরও ছাত্রদের কথা দ্রুত শুনে সমস্যার সমাধান করা উচিত। অর্থাৎ রাহুল গান্ধী এই ঘটনায় নিজের রাজনৈতিক জোটের সরকারকে কিন্তু ছাড় দেননি।
এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক, কারণ সাধারণত রাজনৈতিক দলগুলি নিজেদের জোট সন্ধি সরকারকে প্রকাশ্যে সমালোচনা করতে অনেক সময় সতর্ক থাকে, কিন্তু এখানে রাহুল গান্ধী পরিষ্কার করেছেন ছাত্রদের উপর বল প্রয়োগ হলে তিনি তার বিরোধিতা করবেন। ফলে প্রশ্নটা এখন সরাসরি হেমন্ত সোরেনের দিকে যাচ্ছে। রাহুল গান্ধী যখন শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে দাঁড়াচ্ছেন, তখন তার জোট সঙ্গী সরকার কেন এমন পরিস্থিতি তৈরি হতে দিল। আর ঠিক এখানেই বিজেপির রাজনৈতিক অবস্থানটাও কিন্তু বুঝতে হবে। দিল্লিতে ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে অমিত শাহ দীর্ঘদিন ধরে সংসদে মুখ না খোলায় বিজেপি প্রবল চাপের মধ্যে ছিল। বিরোধীরা প্রশ্ন তুলছিল স্বরাষ্ট্রমন্ত্রী কেন সংসদে এসে দিল্লির ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন না। কিন্তু ঝাড়খণ্ডে ছাত্রদের উপর লাঠিচার্জের খবর সামনে আসার পর বিজেপি যেন হঠাৎ নতুন অস্ত্র পেয়ে গেল। বিজেপি নেতারা বলতে শুরু করলেন, দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হলে ঝাড়খণ্ডে একই ধরনের ঘটনা নিয়ে কেন প্রশ্ন তোলা হবে না। সংসদে অমিত শাহের বক্তব্যের আগেই এই পাল্টা রাজনৈতিক বয়ান তৈরি হয়ে গেল। অর্থাৎ যে প্রশ্নের মুখোমুখি বিজেপি ছিল, সেই প্রশ্নের পাল্টা উদাহরণ হিসেবে এখন ঝাড়খণ্ডকে সামনে আনা হচ্ছে। বিজেপি বলছে বিরোধীরা যদি সত্যিই ছাত্রদের উপর লাঠিচার্জের বিরুদ্ধে হয়, তাহলে তাদের নিজেদের জোটের রাজ্যেও একই নীতি প্রয়োগ করতে হবে। আর এখানেই রাজনৈতিকভাবে হেমন্ত সোরেনের সরকার বিজেপিকে একটি বড় সুযোগ করে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ হেমন্ত সোরেন এবং কংগ্রেসের সম্পর্ক নিয়ে এর আগে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে রাজ্যসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের প্রার্থীদের নিয়ে জোটের অঙ্ক সামনে এসেছিল। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেসের প্রার্থী পরাজিত হন এবং ক্রস ভোটিংয়ের অভিযোগ ওঠে। বিজেপি সমর্থিত এক নির্দল প্রার্থী জয় পান। তখনও প্রশ্ন উঠেছিল জোটের ভিতর থেকে কে কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিল। যদি এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দাবি এবং পাল্টা দাবি কিন্তু রয়েছে, এবং জেএমএম এবং কংগ্রেস উভয়ই পক্ষই কিন্তু বিভিন্ন অভিযোগ খণ্ডন করেছে, তবুও ঘটনাটি জোটের ভিতরের সম্পর্ক নিয়ে প্রশ্ন তৈরি করেছিল। এবার ছাত্রদের উপর লাঠিচার্জের ঘটনাকে ঘিরে সেই পুরনো প্রশ্ন আবার সামনে এসেছে। হেমন্ত সোরেন কি সব বিষয়ে রাহুল গান্ধীর রাজনৈতিক লাইনের সঙ্গে একমত, নাকি ঝাড়খণ্ডের নিজস্ব রাজনৈতিক সমীকরণের কারণে তিনি আলাদা অবস্থান নিচ্ছেন? আর এখানেই আরও একটি বিষয় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি যখন ছাত্র আন্দোলনকে ঘিরে তীব্র চাপের মধ্যে রয়েছে, তখন ঝাড়খণ্ডের মতো একটি বিরোধী শাসিত রাজ্যে যদি ছাত্রদের উপর পুলিশি বল প্রয়োগের অভিযোগ সামনে আসে, সেটা বিজেপির জন্য নিঃসন্দেহে রাজনৈতিক সুবিধা তৈরি করে দেয়। কারণ বিজেপি এখন খুব সহজে বলতে পারছে, দিল্লিতে যে ঘটনাকে আপনারা গণতন্ত্রের উপর আঘাত বলছেন, ঝাড়খণ্ডেও তো একই ধরনের ঘটনা ঘটছে, তাহলে কি এটি গণতন্ত্রের উপর আঘাত নয়? ফলে বিরোধীদের নৈতিক অবস্থানকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে শাসক দল। আর এই কারণে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, হেমন্ত সোরেনের সরকার কি বুঝতে পারছে না এই ধরনের একটি ঘটনা বিরোধী জোটের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, নাকি প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তকে আলাদা করে দেখতে হবে? এখানে অবশ্যই একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, শুধু ঘটনাক্রম পাশাপাশি ঘটেছে বলেই এর পিছনে কোনো রাজনৈতিক সমঝোতা রয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। ছাত্রদের ওপর পুলিশি ব্যবস্থা কেন নেওয়া হয়েছিল, কার নির্দেশে নেওয়া হয়েছিল, পুলিশের কাছে পরিস্থিতি সম্পর্কে কী রিপোর্ট ছিল, আন্দোলনকারীরা ঠিক কী করেছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকে আগে আলোচনার চেষ্টা হয়েছিল কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর তদন্ত থেকেই আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে ঘটনাগুলোর সময়কাল এবং তার পরবর্তী প্রতিক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ একদিকে দিল্লির ঘটনা নিয়ে অমিত শাহের উপর বিরোধীদের চাপ, অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ। এই দুই ঘটনাকে বিজেপি যে রাজনৈতিকভাবে ব্যবহার করবে সেটা এখন স্পষ্ট। আর রাহুল গান্ধীর জন্য সমস্যাটা এখানেই, তিনি যদি দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে অমিত শাহের জবাব দাবি করেন, তাহলে ঝাড়খণ্ডে ছাত্রদের উপর বল প্রয়োগের ঘটনায় তার নিজের জোটসঙ্গীকেও প্রশ্ন করতে হবে। আর রাহুল গান্ধী সেটাই করেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি কি এখানেই থামবেন, নাকি হেমন্ত সোরেন সরকারের কাছে আরও স্পষ্ট জবাব চাইবেন? কারণ রাজনীতিতে শুধু বক্তব্য দিলে হয় না, নিজের জোটের সরকার ভুল করলে সেই ভুলের বিরুদ্ধেও একই মাত্রায় অবস্থান নিতে হয় বলে মনে করছে রাজনৈতিক মহল। নাহলে বিজেপি খুব সহজে বলতে পারে, দিল্লিতে যা হলে গণতন্ত্রের হত্যা, ঝাড়খণ্ডে একই ঘটনা ঘটলে সেটা প্রশাসনিক ব্যবস্থা। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, হেমন্ত সোরেন কি সত্যি রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে ধাক্কা দিলেন? এই মুহূর্তে সরাসরি বলা যায় না যে তিনি ইচ্ছাকৃতভাবে এমন করেছেন, কারণ তার পক্ষে কোনো প্রমাণ নেই। কিন্তু এটুকু বলা যায় যে ঝাড়খণ্ডের এই ঘটনা বিরোধী জোটের জন্য অত্যন্ত অস্বস্তিকর সময়ে এসেছে। দিল্লির ঘটনাকে কেন্দ্র করে যখন বিরোধীরা একসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছিল, তখন ঝাড়খণ্ডের ঘটনা সেই ঐক্যের মধ্যেই নতুন প্রশ্ন তৈরি করেছে। বিজেপি এখন বলতে পারছে, প্রথমে নিজেদের রাজ্যে ছাত্রদের উপর বল প্রয়োগ বন্ধ করুন, তারপর দিল্লি নিয়ে প্রশ্ন তুলুন।
ফলে হেমন্ত সোরেনের প্রশাসনের একটি সিদ্ধান্ত রাজনৈতিকভাবে রাহুল গান্ধীর কৌশলকে কঠিন করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আর ঠিক এই কারণেই এখন শুধু ছাত্রদের দাবি নয়, ঝাড়খণ্ডের জোট রাজনীতিও কিন্তু আলোচনা কেন্দ্রে চলে এসেছে। কংগ্রেস এবং জেএমএম কি একই রাজনৈতিক লাইনে রয়েছে? রাজ্যসভা নির্বাচনের ঘটনায় যে প্রশ্ন উঠেছিল, ছাত্র আন্দোলনের ঘটনায় কি সেই দূরত্ব আরও প্রকাশ্যে এলো? রাহুল গান্ধী কি হেমন্ত সোরেনের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবেন? আর সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনাকে কি বিজেপি আগামী দিনে বিরোধী জোটের বিরুদ্ধে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবেন? একটা বিষয় কিন্তু স্পষ্ট, ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন হলে সরকারের প্রথম দায়িত্ব হওয়া উচিত পরিস্থিতি শান্ত রাখা এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা। যদি সত্যিই কোনো হিংসা না হয়ে থাকে এবং ছাত্ররা শান্তিপূর্ণভাবে অবস্থান করে থাকে, তাহলে কেন রাতের অন্ধকারে লাঠিচার্জের পরিস্থিতি তৈরি হলো? এই প্রশ্নের উত্তর হেমন্ত সোরেন সরকারকে অবশ্যই দিতে হবে বলে দাবি করা হচ্ছে। আর যদি প্রশাসনের দাবি হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বল প্রয়োগ অপরিহার্য হয়ে উঠেছিল, তাহলে সেই সিদ্ধান্তের সম্পূর্ণ ব্যাখ্যাও কিন্তু প্রকাশ্যে আসা উচিত। কারণ গণতন্ত্রের সরকারের কাছে প্রশ্ন করার অধিকার যেমন নাগরিকের রয়েছে, তেমনি সরকারেরও দায়িত্ব রয়েছে নিজের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া। আর এখন গোটা বিষয়টি রাজনৈতিক গুরুত্ব আরও বাড়ছে, কারণ দিল্লির ছাত্র আন্দোলন, অমিত শাহের সংসদে বক্তব্য, রাহুল গান্ধীর আক্রমণ এবং ঝাড়খণ্ডের লাঠিচার্জ, এই সমস্ত ঘটনাগুলো আলাদা নয়। এগুলো এখন একটি বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের অংশ হয়ে যাচ্ছে। একদিকে বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওঠা প্রশ্নকে বিরোধী শাসিত রাজ্যের ঘটনায় ঘুরিয়ে দিতে চাইছে, অন্যদিকে রাহুল গান্ধী দেখাতে চাইছেন ছাত্রদের অধিকার কোনো দলের সম্পত্তি নয় এবং সে যে সরকারই হোক, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বল প্রয়োগ হলে তিনি তার বিরোধিতা করবেন। তাই এখন দেখার বিষয়, এই ঘটনায় হেমন্ত সোরেন সরকার কি ব্যাখ্যা দেয়, ছাত্রদের দাবিগুলোর সমাধান কিভাবে করা হয়, লাঠিচার্জের অভিযোগের তদন্ত হয় কিনা, আর রাহুল গান্ধী এই ইস্যুতে নিজের জোট সঙ্গী সরকারের বিরুদ্ধে কতটা কঠোর হন, আর বিজেপি কিভাবে এর সুবিধা নেয়। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।